চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার ৯ করিডর ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। শনিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান। অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুলশানে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। অনুষ্ঠানে দেখানো হয় দলটির রাজনৈতিক কার্যক্রমের তথ্যচিত্র। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিষয়টি প্রাধান্য দিচ্ছে সরকার, কিন্তু করিডোর বা বন্দর নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব নির্বাচিত সরকারের। করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। তারেক রহমান আরও বলেন, মাত্র 10 মাসে বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের ভেতরে ও বাইরে অস্থিরতা তৈরি হয়েছে। এ অবস্থা চলতে থাকলে পরিস্থিতি সামাল দিতে পারবে না সরকার। পরিস্থিতি ঘোলা না করে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। তারেক রহমান বলেন, বিরাজনীতিকরণের ফলে বিশেষ মহলের লাভ হলেও শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় দেশ ও গণতন্ত্র। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ চান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। নিরপেক্ষতার স্বার্থে তাদের সরিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানান তিনি। মানবিক করিডরের প্রসঙ্গ টেনে বলেন, দেশের কল্যাণে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকেও সরানো উচিত। শনিবার বিকেলে খুলনায় তারুণ্যের সমাবেশে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা সার্কিট হাউস মাঠে সমাবেশের আয়োজন। অংশ নেন খুলনা ও বরিশালের 21 জেলার যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার ও গণহত্যার বিচার একসাথে চলবে, এর সাথে নির্বাচনের সম্পর্ক নেই। তিনি হুঁশিয়ারি দেন, নির্বাচনের জন্য যমুনা ঘেরাও হবে জাতির জন্য দুর্ভাগ্যের। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে। যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া, সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ধরে রাখতে 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বিদেশি নাগরিক হওয়ায় তাকেও সরাতে হবে। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান, তাহলে সেই এনসিপি মার্কা 2 জনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয় নিজে পদত্যাগ করবে, না হয় আপনি তাকে বিদায় করবেন। এই দেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি নাগরিকের হাতে থাকতে পারে না। করিডোর নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বলেন, মানবিক করিডোরের নামে দেশে যুদ্ধক্ষেত্র করতে চান নিরাপত্তা উপদেষ্টা। 2 জনকে পদত্যাগ করতে বলুন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আওয়ামী লীগের চিহ্নিত দোসররা বিএনপি সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে যারা বিএনপির ক্ষতি করেনি তারা সদস্য হতে পারবেন। শনিবার চট্টগ্রামে সদস্য ফরম বিতরণের উদ্বোধনীতে এই কথা জানান তিনি। এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি।
চট্টগ্রামের কাজীর দেউরিতে বিভাগীয় পর্যায়ে সদস্য ফরম বিতরণ ও নবায়নের উদ্বোধনীতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে কারো বাড়িতেও যদি কোনো একটা অনুষ্ঠানে তিনি বলেন, বিগত সময়ে যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে, তবে আওয়ামী লীগের চিহ্নিত দোসররা সদস্য হতে পারবে না। এছাড়া বিএনপির ভোট কমার কারণ হতে পারে এমন ব্যক্তিদের দলীয় কার্যক্রম থেকে দূরে রাখতে হবে। রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের হতে বাধা নাই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাউল দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে কাজ করছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি চেয়ারম্যান, তিনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি জীবন দিয়েছেন। কাজে আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী তরুণ দলের আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক বলেন, দ্রুত গ্রহণযোগ্য নির্বাচনের রোডম্যাপ না দিলে জনগণের রোষানলে পড়বে সরকার। যারা নির্বাচনের বিরোধিতা করেন, যারা উপজেলা নির্বাচন চান, যারা ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন চান, যারা মেম্বারের নির্বাচন চান, যারা পৌরসভা নির্বাচন চান, যারা জেলা পরিষদের নির্বাচন, যারা বাংলাদেশের মানুষ চায় আগে একটি সংসদ, এমন একটি জনপ্রিয় দল ক্ষমতায় বসুক, সরকার গঠন করুক। দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা দক্ষিণ সিটি নগর ভবনের সব গেটে তালা দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা, ফলে দিনভর ব্যাহত হয় সেবা। শনিবার সকালে ঢাকাবাসীর ব্যানারে কর্মীদের লং মার্চের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। মেয়র হিসেবে দ্রুত শপথ পড়ানোর দাবি জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে শনিবার সকালে নগর ভবনের সামনে বিক্ষোভ করেন হাজারো মানুষ। সকাল ৯টার পর থেকেই জড়ো হতে শুরু করেন ইশরাক সমর্থকরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে সমর্থকদের সংখ্যা, যা বিস্তৃতি পায় নগর ভবন থেকে আশেপাশের এলাকা পর্যন্ত। পরে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে যাত্রা করে একটি বিক্ষোভ মিছিল। মিছিলটি সচিবালয় হয়ে প্রেস ক্লাব ঘুরে আবারও নগর ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় সমর্থকেরা স্লোগানে স্লোগানে দাবি জানান, দ্রুত সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র পদ বুঝিয়ে দিতে হবে। আমাদের মেয়রকে নগর ভবনে বসিয়ে দেওয়া হোক, এটা হচ্ছে আমাদের দাবি। আমরা যদি ট্যাক্স দিয়ে থাকি তাহলে আমগো নগর পিতা দরকার, ওখানে বাপ না থাকলে সন্তানের কি দাম আছে। পরে জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করেন ইশরাক হোসেন। তিনি বলেন, আদালত মেয়র হিসেবে স্বীকৃতি দিয়েছে, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছে, এখন সরকারের দায়িত্ব শপথ আয়োজন করা। সরকারের ভেতর একটি সরকার রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে, তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে। অন্য কোনো কিছু আমরা করছি না, আমরা কোনো আন্দোলনের দলীয় ঘোষণাও দেই নাই, কিছুই করি নাই। জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা প্রতিবাদ করছে, এটা জনগণের অধিকার, তারা প্রতিবাদ করতেই পারে এবং করেই যাবে, আমি আশা রাখি। ধানের শীষ প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। অবৈধ বলছি তখন আমরা সেই। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 7 দিনের মধ্যে ঢাবির শিক্ষার্থী সাম্য হত্যা রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান ডিএমপি কমিশনার। বলেন, দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে তথ্য দেবে পুলিশ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, সোমবারের মধ্যে প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ডিএমপি কমিশনারের বৈঠক শেষে এসব তথ্য দেন তারা। গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন শাহরিয়ার আলম সাম্য। এ পরিস্থিতিতে তদন্তের অগ্রগতি ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অংশ নেন উপাচার্য ও ডিএমপি কমিশনার সহ দায়িত্বশীলরা। বৈঠকে ডিএমপি কমিশনার বলেন, সাম্য হত্যার তদন্তে দ্রুত কাজ করছে পুলিশ। 7 দিনের মধ্যে দেয়া হবে প্রতিবেদন। তদন্তের স্বার্থে আমরা অনেক কথাই বলতে পারতেছি না, তবে মনে করতেছি যে 1 সপ্তাহের মধ্যে এটা
উদ্ঘাটিত হবে। দ্রুততম সময়ে বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে আমরা এটা পাঠায়ে দ্রুততম সময়ের মধ্যে বিচার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য সকল ব্যবস্থা নেব। দ্রুত বিচারের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানান উপাচার্য। সাম্য হত্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বিশেষ সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে টিএসসি সংলগ্ন যে সিসিটিভি ফুটেজ সেটি আমরা ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আমরা সরবরাহ করেছি। সম্মানিত ডিন কলা অনুষদের নেতৃত্বে আমরা একটি শক্তিশালী 7 সদস্য বিশিষ্ট কমিটি করে দিয়েছি, তারা পূর্ণোদ্যমে কাজ করছেন। বিশ্ববিদ্যালয় বহিরাগতের আনাগোনা কমানো ও ক্যাম্পাসের জন্য আলাদা পুলিশিং নিয়ে আলোচনা চলছে বলে জানায় কর্তৃপক্ষ। করে যাচ্ছি আমাদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে ভোটের জন্য এত লড়াই, এত সংগ্রাম, জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবে, যে দলকে ইচ্ছে সে দলকে ভোট দিয়ে বিজয়ী করে সরকারে বসাবে, কিন্তু সেটা এখনো কেন ফিরে আসছে না? এটা নিয়ে এত গড়িমসি কেন? এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার বিকেলে নরসিংদীর হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, সংস্কার নদীর স্রোতের মতো চলমান, সময় সময় যুগে যুগে যখন জনগণের প্রয়োজন সে অনুযায়ী সংস্কারের স্রোত অব্যাহত থাকবে। এটি নির্দিষ্ট সময়ের জন্য নয়। অন্তর্বর্তী সরকার কখন সংস্কার শেষ করবে আর কখন নির্বাচন হবে সেটা জনগণ জানতে চায় বলেও মন্তব্য করেন তিনি। জনগণ তার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাদের প্রতিনিধি করবে, যাকে ইচ্ছা যে দলকে তারা সরকারে বসাবে। এই যে ক্ষমতা, এই ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু সেটা এখনো ফিরে আসছে না কেন? সেটা নিয়ে এত গড়িমসি কেন? বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের পুষিন নয়, যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে কোনো বাংলাদেশি থাকলে তাদেরও কূটনৈতিক চ্যানেলে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছিলেন তিনি। শনিবার সকালে সাতক্ষীরায় সুন্দরবনে বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে এসব কথা বলেন উপদেষ্টা। এদিকে পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদের পাশাপাশি বিএসএফের পুষিন রুখে দিতে সতর্ক বিজিবি। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকেই সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশিন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ পর্যন্ত প্রায় 350 নাগরিককে এপারে ঠেলে দিয়েছে তারা। রোহিঙ্গাদের পুশিনের ঘটনাও ঘটেছে। বাংলাদেশ ভারত জলসীমার সুরক্ষা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরের রায়মঙ্গল নদী ও বয়সিংখালের সংযোগস্থলে ভাসমান সীমান্ত পর্যবেক্ষণ কেন্দ্র বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে বলেন, ভারতের পুশিন নিয়ে কূটনৈতিক চ্যানেলে প্রতিবাদ জানিয়েছে ঢাকা। একের পর এক পুশিনকে ভারতের উস্কান হিসাবে দেখছে না স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। এ বিষয়ে তালিকা করবে সরকার। ওরকম উস্কানিমূলক মনে হচ্ছে না, এর আগেও কিন্তু ওনারা এক সময় এই পুশিনটা করছিল অনেক আগে। অবৈধভাবে ইন্ডিয়ান যারা আছে তাদের আমরা এইভাবে পুষবে কেন? আমরা যে প্রপার চ্যানেল আছে ওইভাবে পাঠাবো, যেহেতু এইভাবে অবৈধভাবে পাঠানোটা কিন্তু আইনত সিদ্ধ না। বিজিবি মহাপরিচালক জানান, পতাকা বৈঠকে পুশিনের প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের একাধিক চেষ্টা রুখে দেওয়া হয়েছে। রিভারাইন বর্ডার গার্ড কোম্পানি আছে, যেটা মূলত এই সুন্দরবন এলাকায় এটা পাহারা দেওয়া, টহল করা এবং চোরাচালান প্রতিরোধ করা, যে কোনো ধরনের অপরাধ প্রতিরোধ করার জন্য। এটি দিয়ে চোরাচালানের বেশ একটা বড় চক্র সক্রিয় ছিল। এটা প্রতিরোধ করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করি। এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। পুশিনের কারণে দেশে জঙ্গি সন্ত্রাসীদের ঢুকে পড়ার সংখ্যা উড়িয়ে দিচ্ছে না বিজিবি। সে কারণে সীমান্তে সতর্ক রয়েছে বাহিনীটি। বাংলাদেশ ভারতের 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 180 কিলোমিটার নদী ঘেরা। এর মধ্যে 79 কিলোমিটার সুন্দরবনের অন্তর্গত। সুন্দরবনের বিস্তীর্ণ জলাভূমি, নদীঘেরা সীমান্ত এলাকার স্থলপথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখতেই এ ভাসমান বিওপি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভয়েসিং চ্যানেল, শ্যামনগর, সাতক্ষীরা। আজ থেকে ঢাকা সেনানিবাসের চারপাশের এলাকায় মিছিল, সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বসাধারণের চলাচল ও জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এতে বলা হয়, কচুক্ষেত সড়ক, বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় হয়ে জাহাঙ্গীর গেট সংলগ্ন এলাকা, শাহিন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় আছে সৈনিক ক্লাব মোড়, ভাসানটেক, মাটিকাটা, ইসিবি চত্বর সংলগ্ন এলাকা। এদিকে আরেক বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানিয়েছে, নাশকতা ও বিশৃঙ্খলার অভিযোগে সৈনিক নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও আজকের মধ্যে অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি জানিয়েছে রাজধানীর 7 কলেজের শিক্ষার্থীরা। শনিবার বিকেলে ইডেন কলেজে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এই দাবি জানান। দাবি আদায় না হলে কাল থেকে মাঠে নামার হুঁশিয়ারি দেন তারা। তবে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করে মন্ত্রণালয় ঘেরাওয়ের কথা জানিয়েছেন। বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফলে ইউজিসি ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নামে নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু অধিভুক্তি বাতিলের পর এখনো অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হয়নি। আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো প্রকাশের দাবিও জানান শিক্ষার্থীরা। এই আশ্বাসেও যেমন পরিকল্পনা উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রত্যেকেই তাদের কাজগুলো নিয়ম মাফিক করছে, সেখানে পূর্ববর্তী প্রশাসনের প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম, পরীক্ষা সহ সবকিছুতেই আমাদের এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করতে হচ্ছে। আমরা মনে করি এটি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যকে বাধাগ্রস্ত করছে। রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। রাজধানীর উত্তরায় হজ ক্যাম্প থেকে ডিউটি শেষে ফেরার পথে ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক AKM মনসুর আলী। শনিবার রাত 9:30টার দিকে তিনি মারা যান। পুলিশ ও পরিবার জানায়, শনিবার সকালে SI মনসুর হজ ক্যাম্পে ডিউটিতে যান। রাত 8টায় ফেরার পথে উত্তরা 4 নম্বর সেক্টরের রেলগেট এলাকায় একটি ট্রেনের ধাক্কায় তিনি আহত হন। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। নিহত KM মনসুর আলী পুলিশের 34তম SI ব্যাচে নিয়োগ পেয়েছিলেন। 2 সন্তানের বাবা মনসুর, তার স্ত্রী শিল্পী খাতুনও SI পদে গুলশান থানায় কর্মরত। উনি দক্ষিণখান থানায় কর্মরত ছিলেন। কর্মরত থাকা অবস্থায় উনি রেল ক্রসিং পার হইতে অ্যাক্সিডেন্ট হয়েছেন। ওনার বাবা মা কেউ দেশে থাকে না, সবাই আমেরিকা থাকে। 2টা ছোট বাচ্চা রেখে আজকে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। সরকারের ধান চাল সংগ্রহ অভিযান তেমন সাড়া ফেলতে পারছে না কৃষকদের মধ্যে। সরকারি গুদামে ধান চাল দেয়ায় পরিবহন খরচ সহ নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয় কৃষকদের, আর দামও বাজারের মতো নয়। তাই হাটে বা ব্যাপারীদের কাছে ধান বিক্রিতে আগ্রহ বেশি কৃষকের। সরকারি সংগ্রহ অভিযানের জন্য এবার ধানের দাম বাড়িয়ে প্রতিমণ 1440 টাকা নির্ধারণ করা হয়েছে। এরপরও সরকারি গুদামে ধান দেওয়ায় আগ্রহ কম নাটোরের কৃষকদের। সরকারের ওই গোডাউনে ধান দিতে গেলে সারাদিন বসে থাকা লাগে, আমার দিনই অব্যয় কামাই। ইউনোর সই আনা লাগে, ব্যাংকে অ্যাকাউন্ট করা লাগে, তারপরে 7 দিন পরে টাকা আনা লাগে, বিভিন্ন ঝামেলা। বাড়ির ধান বেচবো, বেপারে আসবি, সিটে খারাপ কিছুই দেখে না, ভিজা, ওইভাবে বেচে লগর টাকা পাই। কুষ্টিয়ার চাষিরা বলছেন, সরকারকে ধান দিতে ভালো করে শুকিয়ে পরিবহন খরচ দিয়ে নিতে হয় গুদামে। অন্যদিকে ভেজা শুকনো সব ধরনের ধানই ব্যাপারীরা নিয়ে যান বাড়িতে এসে। তাই সরকারের কাছে ধান বিক্রির চেয়ে ব্যাপারীদের কাছে ধান দেওয়ায় ঝক্কি কম। সোনালী ব্যাংকে টাকা তুলতে হবে, সেখানে ঝামেলা আমি 4-5 দিন ঘুরলাম। সরকারকে ধান নিতে হলে চাষির তার প্রান্তে আসতে হবে। পাবনার হাট বাজারে মোটা ধান 1270 টাকায় ও চিকন ধান 1600 টাকা মনে বিক্রি হচ্ছে। কৃষকরা বলছেন, সরকারি গুদামে বাজারের চেয়ে দাম কম, সঙ্গে ঝক্কি ঝামেলাও বেশি। আবার ধান দেওয়ার পর টাকা পেতে অপেক্ষা করতে হয় বেশ কয়েকদিন। সকালে এবারে আরো 5 কেজি ধান কমে যাবে, তাতে দেখা যাচ্ছে 1700 টাকা পড়ে যায়। 1440 টাকা কিভাবে
কৃষক ধান দেবে। দালালের মাধ্যমে কিছু দেওয়া লাগে, সে গোডাউনের লগত টাকা পায়নি। একই অবস্থা লালমনিরহাট, রাজশাহী সহ অন্যান্য জেলাতেও। তবে খাদ্য অধিদপ্তরের আশা, ধানের দাম বাড়ানোর পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের নানা উদ্যোগ এবার সংগ্রহ বাড়াবে। ধান কেনার সরকারের টার্গেটই থাকে মূলত কৃষক যাতে প্রকৃত মূল্য পায়, আর যখন কৃষক প্রকৃত মূল্য পায় তখন আর সরকারকে ধান দিবে না। বাট আমরা মিল থেকে যেহেতু চাল কিনি, আমাদের ওই টার্গেটটা ফিল আপ হয়ে যায়। প্রয়োজনে আমরা ধানকে কনভার্ট করে চালে রূপান্তর করে সেটা সংগ্রহ করি। চলতি বছর রাজশাহী অঞ্চলে ৫৪,০০০ মেট্রিক টন ধান ও ২,৭১,০০০ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে ধান চাল সংগ্রহ অভিযানে কৃষকের মধ্যে কেমন সাড়া ফেলেছে এবং লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে কোনো সংশয় আছে কিনা? দেখুন যে লালমনিরহাটের কৃষকরা তারা কিন্তু এই চলতি মৌসুমে কিছু পরিমাণ ধান ইতোমধ্যে কিন্তু কাটা হয়েছে। তারা যে সরকার যে নির্ধারিত দাম দিয়েছে, গত বছরের চেয়ে যে 4 টাকা বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে, এতে কিন্তু কিছু কিছু কৃষক সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলছেন যে গত বছর তারা ধান দিতে পারেনি, তবে কিছু কিছু কৃষক এই ধান দিতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা গত কয়েকদিন সাধারণ যে প্রান্তিক কৃষক আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে গত বছর তারা ধান দিতে পারেনি, এবার যেহেতু কিছুটা দাম পেয়েছেন তাতে তারা কিছু কিছু কৃষক কিন্তু আগ্রহ প্রকাশ করেছেন। আমরা আজকে যদি এই বাজার দেখাই, যে বর্তমান কিন্তু লালমনিরহাটের হাট বাজারগুলোতে ধান কিন্তু 900 এবং 950 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, এবং সরকার যে 1440 টাকা নির্ধারিত করেছেন সেক্ষেত্রে তাদের মাঝে কিন্তু কিছুটা আগ্রহ রয়েছে। কিন্তু তারা আমাদেরকে যেমনটি বলছেন যে গোডাউনে ধান দিতে গেলে একটি দালাল চক্র, একটি সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু ধান দিতে হয়, সেটি তারা বিড়ম্বনায় পড়েন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে হয় এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সেজন্য কিন্তু বেশিরভাগ কৃষকই তারা বলছেন যে এই বিড়ম্বনা ঠেকাতে কিন্তু তারা যে স্থানীয় যে পাইকার আছে তাদেরকে ধান দিচ্ছেন। আমরা কথা বলেছি যে লালমনিরহাট খাদ্য বিভাগের সাথে, খাদ্য অফিস সূত্রে আমরা যেমনটি জেনেছি গত বছর কিন্তু লালমনিরহাটে যে খাদ্য গুদামগুলোতে ধান ক্রয় করার যে লক্ষ্যমাত্রা ছিল সেটি কিন্তু পূরণ হয়নি। তবে এবছর কৃষক কিছুটা আগ্রহ প্রকাশ করায় কিন্তু এবছর ধানের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্ন মাঠের মধ্যে দেখেছি যে কৃষকরা ইতোমধ্যে কিন্তু তাদের ধান কাটা শুরু করেছেন, কিছু পরিমাণ ধান কর্তন করা হয়েছে। পাশাপাশি যে মিলার যারা আছেন বা ছোট ছোট পাইকার যারা আছেন তারা কিন্তু ধান প্রস্তুত করছেন, ধান কিন্তু তারা সরকারিভাবে দিবেন। আমরা কথা বলেছি যে উপজেলা খাদ্য অফিস সূত্রে আমরা যেমনটি জেনেছি, তারা বলছেন যে ইতোমধ্যে কিন্তু কৃষকরা যে অনলাইনের মধ্যে যে রেজিস্ট্রেশন করে তাদের ধান দিতে হয় সেটি কিন্তু অনেক কৃষকই সম্পন্ন করেছেন। আর এখনো লালমনিরহাট জেলায় আমরা যেমনটি জেনেছি এখন পর্যন্ত কিন্তু ধান ক্রয় বা ধান সংগ্রহ কিন্তু উদ্বোধন হয়নি, আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে কিছুদিনের মধ্যে হয়তো বা সেটি আনুষ্ঠানিকভাবে জানানো হলে কিন্তু কৃষকরা খাদ্য গোডাউনে যে ধান বিক্রি করা সেটি কিন্তু শুরু করবেন। তো সব মিলিয়ে আমরা লালমনিরহাট জেলায় যেমনটি দেখেছি কিছু কিছু কৃষকদের মাঝে আগ্রহ আছে এবং বেশিরভাগ কৃষকই কিন্তু অনগ্রহের মধ্যে রয়েছেন এবং তারা বলছেন যে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করেছি। সরকারিভাবে ধান চাল সংগ্রহ নিয়ে জানাচ্ছিলেন লালমনিরহাট থেকে সহকর্মী মাহফুজ রহমান। ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামত করা হচ্ছে নতুন কোচ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কারখানায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। এবার এখান থেকে 100টি কোচ মেরামত হচ্ছে। নির্ধারিত সময়ের আগেই সবগুলো কোচ বুঝিয়ে দেওয়ার লক্ষ্য রেলওয়ের। ঈদ সামনে রেখে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে চলছে রেলের কোচ মেরামত রং করার কাজ। সৈয়দপুর রেলওয়ে কারখানায় বেড়েছে শ্রমিকদের ব্যস্ততা। সাধারণত প্রতি মাসে 30 থেকে 32টি কোচ এই কারখানায় মেরামত করা হয়। ঈদ উপলক্ষে এ সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। নিয়মিত ট্রেনের পাশাপাশি বিশেষ ট্রেন চলাচলে বহরে যুক্ত করা হয় অতিরিক্ত কোচ। এবছর কোরবানি ঈদ সামনে রেখে 100টি কোচ মেরামতের লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। গাড়ি আউটটান দেই, তাতে মনে করেন যে আমরা খুব কষ্ট, যা বলা শারীরিক খুব পরিশ্রম। গভর্নমেন্টের প্রতি আমাদের আকুল আবেদন এটাই, যদি অবিলম্বে লোক নিয়োগ দেওয়া না হয় তো বর্তমান রেলের যে অবস্থা সামনে আর করুণ অবস্থা হবে। আমি একা কাজ করি, যদি 2 জন লোক থাকতো, একজন সকালে করতাম একজন বিকালে করতাম, তাহলে আমাদের কাজটা আরো হালকা হতো। লোকবল সংকট থাকলেও নির্ধারিত সময়ের আগে সব কোচ প্রস্তুতির আশা কর্তৃপক্ষের। মূলত অন্যান্য সময়ের তুলনায় ঈদে আমাদের আউটটার্ন কোচ সংখ্যা একটু বেশি হয়ে থাকে, প্রতি বছরই এমনটি হয়।
এবং এমনটি হয় আমরা মূলত এই সময়টি স্টাফদের ওভারটাইম এবং তাদেরকে অন্য কিছু সুবিধাদি দিয়ে আমরা তাদের দ্বারা বাড়তি কাজ করিয়ে নিই। ঈদ উপলক্ষে এরই মধ্যে ট্রেনের ৭৯টি কোচ মেরামত শেষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতি এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ায় নোয়াখালী পৌরসভার প্রায় সবগুলো সড়কই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বেহাল রাস্তার কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। বর্ষার আগে এসব সড়ক মেরামত করে দুর্ভোগ লাঘবের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের। গত বছর টানা ৩ মাসের ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হয় নোয়াখালী পৌরসভার প্রায় ২৫ কিলোমিটার সড়ক। পানি নামার পর অধিকাংশ সড়কে সংস্কার কাজ হয়নি, ফলে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য বৃষ্টিতেই সড়কে জমছে পানি, খানাখন্দকে ভরা এসব সড়কে ঘটছে দুর্ঘটনা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে স্কুল কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ মানুষ। স্থানীয়রা বলছেন, কোনো কোনো সড়ক দিয়ে পায়ে হেঁটে পারাপার হওয়াটাও কষ্টকর। বাসা পর্যন্ত পৌঁছাতে ওদের ড্রেস নষ্ট হয়ে যায়, আবার স্কুলে আসতে ওদের ড্রেস পরে আসতে পারে না। আমরা গত বছর থেকে প্রশাসনকে বলছিলাম, চিঠি যোগাযোগ করছি, আজ পর্যন্ত কিছুই করা হয়নি। চলতি বছর বর্ষার আগেই বেহাল এসব সড়কগুলো সংস্কারের দাবি স্থানীয় পৌরবাসীর। মেইন রোড ছাড়া যত রাস্তা আছে সবাই বাংলা, কোথাও ভালো রাস্তা নেই। এই অবস্থায় 10 মিনিটের পর আধা ঘন্টা 1 ঘন্টা লাগে। এই 500 মিটার ড্রেনটা না করার কারণে যতবারই রাস্তা করা হচ্ছে রাস্তা টিকছে না। এদিকে পৌর কর্তৃপক্ষ বলছে, নিজস্ব অর্থায়নে সংস্কার করা হয়েছে 3.5 কিলোমিটার সড়ক। বাকি সড়ক সংস্কারের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অর্থ চাওয়া হয়েছে। সবকিছু দিয়ে মিলে আমরা প্রায় 18 কিলোমিটারের মতো রাস্তার টেন্ডার বা প্রাক্কলন সাবমিট করেছি এবং বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এই কাজগুলা পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। পৌরবাসীর দাবি, বেশিরভাগ সড়কের দুই পাশে পানি নিষ্কাশনের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা সহ পরিকল্পিতভাবে নির্মাণ করতে হবে, যাতে জনগণ সড়কগুলো ব্যবহার করতে পারে দীর্ঘদিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণের পর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। শনিবার দুপুরে ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন নাকচ করে এই আদেশ দেন। গত 6 মে আদালত মামলায় অভিযোগপত্র আমলে নেয়। আগের দিন 5 মে তার মা মারা যাওয়ায় মিল্টন আদালতে উপস্থিত হতে পারেনি। পরে সময় চেয়ে আবেদন করে মিল্টনের আইনজীবী, কিন্তু আদালত জামিন নামঞ্জুর করে মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তিন জেলায় বজ্রপাতে 4 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় মোহনগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে পাপু মিয়া ও তানজিদ নামের 2 জনের মৃত্যু হয়। শনিবার সকালে উপজেলার পেরিরচর বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। হবিগঞ্জের চুনারাঘাট বজ্রপাতে কৃষক মতরুজা আলী নিহত হয়েছেন। এছাড়া দুপুরের কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের খুঁটি গাছপালা ভেঙে পড়েছে। এ সময় গাছ ভেঙে একটি প্রাইভেট কারের ওপর পড়লে চালকসহ 4 জন আহত হন। ঝড় বৃষ্টির পর জেলার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী সিংহা গ্রামে বজ্রপাতে 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় আরেকজন আহত হয়েছেন। হাওর এলাকায় কোনো কাজেই আসছে না ব্যয়বহুল লাইটনিং অ্যারেস্টার মেশিন বা বজ্রপাত নিরোধক যন্ত্র। 3 বছর আগে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় কয়েক কোটি টাকা এই যন্ত্র বসায় ক্ষমতাচ্যুত সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। রক্ষণাবেক্ষণের অভাবে অকেজ হয়ে পড়েছে সেগুলো। বজ্রপাত থেকে বাঁচতে যন্ত্রের উপর নির্ভরশীলতা অর্থের অপচয় বলছেন গবেষকেরা। সচেতনতা বাড়াতে জোর দিচ্ছেন তারা। দেশের সবচেয়ে বেশি বজ্রপ্রবণ হাওর এলাকা সুনামগঞ্জে 3 বছর আগে বসানো হয় লাইটনিং অ্যারেস্টার বা বজ্র নিরোধক দণ্ড। বলা হয় 100 মিটার ব্যাসের মধ্যে বজ্রপাত হলে তা টেনে মাটিতে নামিয়ে আনে এই যন্ত্র, কমায় প্রাণহানি। তবে প্রায় 1.5 কোটি টাকা খরচ করে জেলায় 6 উপজেলায় 18টি লাইটনিং অ্যারেস্টার বসানো হয়, কিন্তু তদারকির অভাবে তা এখন কোনো কাজেই আসছে না।
প্রায় 5 বছর আগে হবিগঞ্জের 9 উপজেলায় 2 কোটি টাকায় বসানো হয় তামা অ্যালুমিনিয়ামের ধাতব এই যন্ত্র। সেখানেও একই চিত্র। কয়েক কোটি টাকা খরচায় মৌলভীবাজারের 10 উপজেলায় বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনেও ঠেকানো যাচ্ছে না প্রাণহানি বা ক্ষয়ক্ষতি। কার্যকারিতা কতটুকু মানুষের ঝুঁকি কমাতে সক্ষম সেগুলো তো টেস্টই করা হয়নি, বসায় দিতে। আমি আপনাকে বলতে পারি যে অ্যারেস্টার নিয়ে একটা কাজ আমি দেখছি, আমি নাম বলবো না, সেই যেই টাকা খরচ করা হয়েছে ওই আমলে, সেই টাকাটা যাদেরকে দিয়ে করা হয়েছে টোটালটাই ভুল। দে ডু নট হ্যাভ এবিসি নলেজ অফ লাইটনিং, হাউ টু প্রোটেক্ট পিপল ফ্রম লাইটনিং। আমি তাদেরকে চিনি, তারা কাজটা করছে, ওই রিপোর্ট আমি দেখছি। সো এরকম করে জিনিস টাকা নষ্ট হয়েছে, কিন্তু আপনার কাজের কাছে কিছু হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে মার্চ থেকে মে এই 3 মাসে হয় 59% বজ্রপাত। তবে মোট বজ্রপাতের 70 ভাগই এপ্রিল, মে ও জুনে। তাই ঝড় শুরু হওয়ার আগে খোলা স্থান ত্যাগ করার পরামর্শ আবহাওয়াবিদদের। আধা ঘন্টা থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা থাকে, এই সময়টুকু দৌড়ে গিয়ে ঘরে অবস্থান করতে হবে এবং কোনো রকমই ঘুরে উড়ানোর নামে বা শিলা কুড়ানোর নামে বা আম কুড়ানোর নামে বজ্রঝড়ের সময় বাইরে যাওয়া যাবে না। কারণ যে বরাবর শিলাবৃষ্টি হয় সেই বরাবরই সাধারণত বজ্রপাত সংঘটিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেশের দুর্যোগ গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান ডিজাস্টার ফোরামের হিসাবে 2010 থেকে 24 সাল পর্যন্ত 14 বছরে বজ্রপাতে প্রাণ গেছে প্রায় 4000-এরও বেশি মানুষের। আর জাতিসংঘের হিসাবে বজ্রপাতে বছরে গড়ে প্রায় 250 থেকে 300 মানুষের মৃত্যু হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই বিষয়ে আরো জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, বজ্রপাত নিরোধক যন্ত্রগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলে কাদের? এগুলো কার্যকর থাকার সময় কোনো সুফল পাওয়া গেছে কিনা? দেখুন, সুনামগঞ্জের যে হাওরগুলোতে বজ্র নিরোধক যে দণ্ড স্থাপন করা হয়েছে, এগুলো আসলে কাদের সেটা আমাদেরও প্রশ্ন। আমরা যেমন এইগুলো স্থাপন করেছি কিন্তু ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সুনামগঞ্জের যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখা রয়েছে, আমরা তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কোন দণ্ডে কতটুকু বজ্র সহনশীল হয়েছে বা কতগুলো এই দণ্ডের আওতাধীন কতগুলো বজ্র পড়েছে সেই হিসাবে আমরা জানতে চেয়েছিলাম। কিন্তু তারা আসলে আমাদেরকে অন্য এক জায়গার কথা বলছে, মানে তারা এই বিষয়টা আসলে সুনির্দিষ্টভাবে বলতে পারছে না যে কারা এই হিসাব, এখানে কতগুলো বজ্র পড়েছে সেই হিসাব আসলে তাদের কাছে নেই। তো আমরা এভাবে আমরা কিন্তু 2টি জায়গায় গিয়েছি, কারো কাছেই কিন্তু কেউ কিন্তু এই হিসাবটুকু সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। আপনাকে আরেকটা বিষয় আমরা বলে রাখি, প্রত্যেকটি দণ্ডে কিন্তু একটি মিটার রয়েছে, সেই মিটারে হিসেব করা হয় যে এই এলাকায় কতগুলো বজ্র পড়েছে। তো এখানে আমরা যে মিটারগুলো দেখেছি, মিটারগুলো আসলে একেবারে জং ধরে গেছে, মানে তার মানে বলা যায় 2023 সালে যে এই দণ্ডগুলোতে স্থাপন করা হয়েছিল, এরপর এখন পর্যন্ত এগুলো আর খোলা হয়নি, যার ফলে আসলে এই দণ্ডগুলো আসলে কার্যকর হচ্ছে কি হচ্ছে না সেটাও কিন্তু এখন বোঝার কোনো উপায় নেই। তো আর আপনাকে আরেকটা বিষয় আমরা বলি, আজ মে মাসের 17 তারিখ, তো এখন পর্যন্ত কিন্তু সুনামগঞ্জে প্রায় 17 জনের প্রাণহানি ঘটেছে বজ্রপাতে। গতকালকেও যদি বলি, গতকালকেও সুনামগঞ্জের দোয়ারা বাজারে 2 জনের প্রাণহানি ঘটেছে বজ্রপাতে। তো এভাবে যেভাবে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছিল, মানুষের মধ্যে অর্থাৎ কৃষক এবং জেলেদের মধ্যে কিন্তু একটা স্বস্তি ফিরে এসেছিল। সরকারের এত টাকা ব্যয় করে যেভাবে আমরা প্রথমে দেখেছিলাম বসানো হয়েছে, কিন্তু এটা আসলে কতটুকু কার্যকর হচ্ছে সেটা আসলে সুনির্দিষ্টভাবে কেউ এখন পর্যন্ত বলতে পারছে না। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়ার সাথে, তিনি আমাদেরকে, তার সাথে আমরা জানতে চেয়েছিলাম যে এই দণ্ডগুলাতে যে বজ্র কতগুলা পড়ছে, এগুলো হিসাব কার কাছে আমরা জানতে চাবো। আসলে তিনিও আমাদেরকে সুনির্দিষ্টভাবে বলতে পারেনি। তো সার্বিকভাবে আমরা বলতে পারি যে এই দণ্ডগুলো শুধু স্থাপন করা হয়েছে, কিন্তু কার্যকর আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটা আসলে এখন পর্যন্ত কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বজ্র নিরোধক দণ্ডের সর্বশেষ খবর। অকেজো বজ্রপাত নিরোধক এবং সেই বিষয়ে সুনামগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাকির হোসেন। প্রজনন মৌসুমে কাপ্তাই লেকে 3 মাস মৎস্য আহরণ বন্ধ থাকায় কর্মহীন খাগড়াছড়ির মহলছড়ি 3 জেলার জেলে। প্রতি মাসে ভিজিএফ এর আওতায় 20 কেজি চাল বরাদ্দ দিলেও তা পর্যাপ্ত নয়। বিকল্প আয়ের উৎস না থাকায় পরিবার নিয়ে বেকায়দায় তারা। বরাদ্দ বাড়ানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিঠি দিয়েছে মৎস্য উন্নয়ন কর্পোরেশন।
কাপ্তাই লেকে মাছ ধরার উপর নির্ভরশীল খাগড়াছড়ির মহালছড়ির প্রায় ৩,০০০-এর বেশি জেলে পরিবার ১ মে থেকে ৩০ জুলাই পর্যন্ত প্রজনন মৌসুম হয় লেকে বন্ধ আছে মাছ শিকার। এ সময় বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় বন্ধ হয়ে যায় তাদের আয় রোজগার। এ সময় জেলেদের পরিবার প্রতি দেয়া হয় ২০ কেজি চাল, এতে তাদের সংসার চলে না বলে জানান তারা। ৩ মাসের জায়গা ৫ মাসও সময় হয়ে যায়, ৩ মাস তারা আমাদের ২০ কেজি করে চাল দেয়, তা দিয়ে তো আমাদের কোনো কিছু হয় না। আমাদেরকে দেয় যে চাউল ৩ মাসের জন্য ৬০ কেজি, ৩ মাসে ২০ কেজি করে। তো ২০ কেজি চাউলে আমাদের ১ কেজি ২০ কেজি চাউলে সপ্তাহখানিক বা ১০ দিন যাইতে পারে, এর উপরে যায় না। আমাদের এলাকায় প্রায় পরিবারের ১০ জন প্লাসও জনসংখ্যা আছে, তার জন্য এই চাল আমাদের হয় না, আরো বরাদ্দটা আরো বাড়ালে ভালো হয়। কর্মহীন জেলেদের সরকারিভাবে রেশনের চাল ৪০ কেজি করার পাশাপাশি আর্থিক সহায়তা দেওয়ার দাবি মৎস্যজীবীদের। ফ্যামিলিতে ৮ জন ১০ জন করে আছে প্রায় ফ্যামিলিতে, তো ২০ কেজি চাল দিয়ে সর্বোচ্চ ৫ থেকে ৭ দিন ওরা অতিবাহিত করতে পারে, পুরো মাস যায় না। তাই আমার ব্যবসায়ী পক্ষ থেকে সরকারের কাছে এটাই আবেদন যে ওনারা যাতে জেলেদের চালের প্রণোদনাটা একটু বাড়িয়ে দেন। জেলেদের জন্য বরাদ্দ চালের পরিমাণ কম বলে মনে করেন স্থানীয় মৎস্য উন্নয়ন কর্পোরেশনও। বরাদ্দ বাড়ানোর জন্য চিঠি দেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় প্রতি মাসে ভিজিএফের ২০ কেজি চাল প্রদান করা হয়, যা আমাদের কাছে অপ্রতুল মনে হয়েছে। আমরা ইতিমধ্যেই চালের বরাদ্দটি বাড়ানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি। ২০২৪-২৫ অর্থ বছরে খাগড়াছড়ির মহালছড়ি উপকেন্দ্রে মৎস্য আহরণ থেকে রাজস্ব আদায় হয় প্রায় ১,১৬ লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মা অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান পদত্যাগ করেছেন। অসুস্থ স্ত্রীকে দেখতে যাওয়ার অজুহাতে যুক্তরাষ্ট্র গিয়ে সেখান থেকে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। বুধবার পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যানের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠান তিনি। বিপিসির পরিচালক জানান, আমেরিকায় চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে ৪ মে থেকে ১০ মে ছুটি নেন পদ্মার এমডি আব্দুস সোবহান। পরে বুধবার মেইলে তিনি পদত্যাগপত্র পাঠান। তার বিরুদ্ধে এলপি গ্যাস ও বিটুমিন বিপণনে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে দুদক। অনেকের ধারণা এই অভিযোগগুলো থেকে রক্ষা পেতে তিনি দেশে না ফিরে পদত্যাগ করেছেন। ২০২৩ সালের ১৪ আগস্ট তিনি পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন। এদিকে পদ্মা অয়েলের দায়িত্ব দেওয়া হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের মহাব্যবস্থাপক মফিজুর রহমানকে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।